তো গত এপিসোডে আমরা দেখেছিলাম জোনাস তার ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছিল উইন্ডেন কেভের সামনে, যেখানে তারা দাঁড়িয়ে এরিকের ব্যাপারে ডিসকাস করছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে হঠাৎ করে টর্চের লাইট ব্লিঙ্ক করা শুরু হয়। যখন তারা সবাই সেখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তারা একটা বিষয় লক্ষ্য করে যে মিকেল তাদের মাঝ থেকে গায়েব হয়ে গেছে, এবং যার কারণে মিকেলের বাবা তাকে খুঁজতে খুঁজতে প্রায় অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু তার ফলে সে একটা ডেড বডি পায়। সে ভেবেই নিয়েছিল যে এটা তার সন্তানের ডেড বডি, কিন্তু যখন সে কাছ থেকে তা পর্যবেক্ষণ করলো, তৎক্ষণাৎ সে উপলব্ধি করতে পারলো যে এটা তার সন্তানের ডেড বডি নয়। আশ্চর্যজনক বিষয় ছিল এটা যে তার কাছ থেকে 80 দশকের জিনিসপত্র পাওয়া যায়। অবাক করা বিষয় হলো এটা বর্তমানে চলছে 2019 সাল, যেখানে কিনা এরিক ওবেনডর্ফ কিছুদিন আগেই নিখোঁজ হয়েছিল। তাকে আমরা দেখতে পাই একটা রুমের মধ্যে বন্দি অবস্থায়। তার মুখের মধ্যে এক ধরনের কাপড় বাঁধা ছিল, কিন্তু কেন? তার ওপর কিসের এক্সপেরিমেন্ট চলছিল? এবং এখানেই শেষ হয়েছিল এপিসোড 1। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতোই তোমাদের মাঝে আমি আবার নিয়ে এসেছি ডার্ক সিজন 1 এর এপিসোড 2 নিয়ে। সো লেট মি রিইন্ট্রোডিউস মাই সেলফ। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমা হল। তো এপিসোড শুরু করার আগে আপনি যদি ফার্স্ট এপিসোড দেখে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চেক করবেন, সেখানে প্রথম এপিসোডের লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম এপিসোড দেখা শেষ হলেই তারপর আপনি সেকেন্ড এপিসোডে আসতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা জোনাসকে দেখতে পাই। আবারও তার খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে, কিন্তু এবার তার সাথে ঘটলো অন্যরকম একটা ঘটনা। এবার সে ঘুম থেকে উঠেই আয়নার সামনে যায় এবং হঠাৎ করে সেখানে দেখতে পায় তার কান দিয়ে ব্লিডিং হচ্ছে। যখন সে সেটাকে টাচ করে, সে দেখতে পায় যে এটা রক্ত নয়, কিন্তু কালো এক ধরনের পদার্থ। এবং ঠিক হঠাৎ করেই তার সামনে তার বাবাকে দেখতে পায়, যে কিনা সেই কালো পদার্থ দিয়েই সম্পূর্ণ ডুবে ছিল। ঠিক সেই মুহূর্তেই জোনাসের আবার ঘুম ভাঙে এবং আমরা ভিউয়ার্সরা এটা বুঝতে পারি যে জোনাস এতক্ষণ যাবৎ যা দেখছিল তার সম্পূর্ণই তার সাথে স্বপ্নের মধ্যে ঘটে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই নেলসন ফ্যামিলি, যেখানে কিনা মিকেল গায়েব হয়ে যাওয়ার পর থেকেই তাদের সমস্ত ফ্যামিলি একেবারে ভেঙে পড়ে। কিন্তু এটাই তাদের সাথে প্রথমবার নয়, এর আগেও তাদের সাথে এই একই ঘটনা ঘটেছিল, এবং সেই সময়ে ভিকটিম ছিল উলরিকের ছোট ভাই ম্যাথ। এবং এই ঘটনা ঘটে গেছে না হলেও আজ 33 বছর হয়ে গেছে। অন্যদিকে উলরিক এটা মনে করছিল যে এরিক ঘর থেকে ঝগড়া করে বের হয়ে গেছে, কিন্তু যখন তার ছেলে নিখোঁজ হয় এবং তার সাথে সাথে সে একটা ডেড বডি পায়, তখন সে এটা ভাবতে লাগলো যে এই 3টা কেস একে অপরের সাথে জড়িত রয়েছে। উলরিক তার ছেলের খোঁজে খোঁজে সেই উইন্ডেন কেভের ভেতরে চলে যায়। কেভের ভেতরে পৌঁছতেই ঠিক তার মাঝ বরাবর সে একটা গেট দেখতে পায়, এবং গেটের মধ্যে একটা ট্রায়াঙ্গেলের সিম্বল ছিল, এবং সেই গেটটা ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের। উইন্ডেন কেভের ভেতরের যে গেট রয়েছে এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খুব কাছাকাছি রয়েছে। অন্যদিকে আমরা শার্লেট ডপলারকে দেখতে পাই, সেখানে সেই ছোট ছেলেটির অ্যাটপসি চলছিল। সেখানে ডক্টর শার্লেটকে এটা জানায় যে বাচ্চাটার সম্পূর্ণ কান ডিস্ট্রয় হয়ে গেছে, এমনকি তার চোখগুলোও নষ্ট হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তার গায়ে ছিল 80 দশকের পোশাক, যেখানে কিনা তার সাথে একটা ওয়াকম্যানও পাওয়া যায়। সেই ওয়াকম্যান থেকে বাজছিল 80 দশকের পুরনো গান, এবং তার সাথে তার গলায় একটা কয়েন পাওয়া যায়, এবং সেই কয়েনটাও 1980 সালের। বাচ্চাটার গা থেকে যে মাটিগুলো পাওয়া গেছে সেই মাটিটা এই জায়গার মাটি নয়, যেখান থেকে বাচ্চাটার ডেড বডিটা উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশ স্টেশনের মধ্যে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা হচ্ছিল, এবং তারা সবাই এক ধরনের কনফিউজড হয়ে গিয়েছিল যে এটা হতে পারে যে কোনো একটা সিরিয়াল কিলারের কাজ। ঠিক সেখানেই সে আলোচনা সবার মধ্যে হঠাৎ করে উলরিক চলে আসে। তাকে আমরা খুবই এক্সাইটেড দেখতে পাই, এবং তার সাথে সাথে তার ভেতরে এক ধরনের টেনশনও ছিল। সে শার্লেটকে এসে এটা বলছিল সে সেই গুহার মধ্যে একটা দরজা পেয়েছে, যা কিনা পাওয়ার প্ল্যান্টের সাথে কানেক্টেড রয়েছে।
এবং তার সেখানে যাওয়ার জন্য পারমিশন চায় এবং তার কাছে এটা মনে হচ্ছে যে মিকেল সেই গুহার ভেতর দিয়ে এই দরজার ভেতরে প্রবেশ করে সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ভেতরে চলে গেছে এবং তার সাথে সাথে সেখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা উলরিক প্রকাশ করে, যা হচ্ছে তার ছোট ভাইও কিনা সেই গুহার আশেপাশেই নিখোঁজ হয়েছিল। ঠিক এর পরবর্তী মুহূর্তেই গুহার বাইরে আমরা একটা হুড পরা ব্যক্তিকে দেখতে পাই, কিন্তু এবার তার ফেসটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে এবং তার সাথে সাথে তার ফেসের মধ্যে মাটি লেগেছিল এবং সেই ব্যক্তিটা একটা হোটেলের মধ্যে প্রবেশ করে। বেসিক্যালি সেই হোটেলের ওনার হচ্ছে রেজিনা টাইটম্যান এবং রেজিনা হচ্ছে বার্থোসের মা। মূলত সেখানে সে বসে একটু ডিপ্রেশনেই ছিল, কেননা যেহেতু উইন্ডেন শহরের মধ্যে হঠাৎ করে বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছিল, সেহেতু এই জায়গাটার মধ্যে হঠাৎ করেই ট্যুরিস্টরা আসা বন্ধ করে দেয় এবং এই বিষয়টি নিয়েই রেজিনা খুবই ডিপ্রেস ছিল। কেননা টু বি অনেস্ট, যখন উইন্ডেনের মধ্যে হঠাৎ করে মার্ডার হচ্ছে, বাচ্চা নিখোঁজ হচ্ছে, তো কেউই এই পরিবেশে আসতে চাইবে না। সেখানে সেই হুডি পরা ব্যক্তিটি হাজির হয় এবং সে রেজিনার থেকে একটা রুম রেন্টে নিয়ে নেয়। অন্যদিকে হ্যানা উলরিককে নিয়ে অনেকটাই অবসেসড হয়ে পড়েছিল, যার কারণে সে পুলিশ স্টেশনে চলে আসে উলরিকের সাথে দেখা করার জন্য এবং হ্যানা উলরিকের সাথে একা কথা বলতে চাচ্ছিল। সেখানে উলরিক হ্যানাকে এটা ক্লিয়ারভাবে বলে দেয় যে এখন আমি তোমার সাথে থাকতে পারবো না, কেননা আমার ছেলে নিখোঁজ হয়েছে। অন্যদিকে আমরা আলেকজান্ডার টাইটম্যানকে দেখতে পাই। ইনি হচ্ছেন বার্থোসের পিতা এবং সে এরিকের বাবাকে সেখানে ডাক দেয় এবং তাদেরকে সেখানে দেখে এমনটা বোঝা যাচ্ছিল আলেকজান্ডার এরিকের বাবাকে দিয়ে যে কোনো একটা খারাপ কাজ করাতে যাচ্ছে, যেটা কিনা ঠিক নয়। অন্যদিকে জোনাসকে দেখতে পাই যে কিনা তার বাবার রুমে গিয়েছে এবং সেখানে যাওয়ার পর সে সেখানে অনেকগুলো পেন্টিং পায়, কেননা তার বাবা একজন পেইন্টার ছিল। এখানে মিস্টারিয়াস একটা ব্যাপার হচ্ছে যে তার প্রত্যেকটা পেইন্টিং থেকেই একটা ডার্ক ভাইব পাওয়া যাচ্ছে এবং ঠিক সেখানেই জোনাস একটা ম্যাপ পায় এবং সেই ম্যাপটা অ্যাকচুয়ালি উইন্ডেন কেভের ম্যাপ এবং হতে পারে এটা জোনাসের বাবা রেখে গিয়েছিল। ম্যাপটা অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পরে জোনাস একটা কোড দেখতে পায় যেখানে লেখা ছিল যে ক্রসিং কোথায় রয়েছে। এখান থেকে এটা বোঝা যায় যে জোনাসের বাবাও এই উইন্ডেন কেভের ভেতরে রাস্তা খোঁজার ট্রাই করেছিল। পরবর্তীতে আমরা সেই হুডি ম্যানকে দেখতে পাই। এখানে পুরোটা রুমের মধ্যে বিভিন্ন ধরনের পিকচার লাগানো ছিল এবং সেখানে অনেক সাইন সিম্বলও আমরা দেখতে পাই এবং তার সাথে আমরা আরেকটা বই দেখতে পাই। বইটার নাম ছিল আ জার্নি থ্রু টাইম এবং এই বুকটা লিখেছেন কোনো এক ব্যক্তি যার নাম হচ্ছে এইজি তানহস। এই শহরেই জ্যানা নিলসেন ওরফে উলরিক নিলসেনের মা তার ছোট ছেলে ম্যাথসের কবর দেখতে যায়। বেসিক্যালি ম্যাথস গায়েব হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি, যার ফলে তারা ম্যাথসের ব্যবহৃত কিছু জিনিস এই কবরের মধ্যে রেখে তাকে মৃত ঘোষণা করা হয় এবং ঠিক পরবর্তীতেই আমাদেরকে উইন্ডেনের চিফ আলেকজান্ডার টাইটম্যানকে দেখানো হয়। অ্যাকচুয়ালি উলরিক এই পাওয়ার প্ল্যান্টের তল্লাশি করতে চাচ্ছিল, কিন্তু তার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আলেকজান্ডার টাইটম্যান। আলেকজান্ডার সেখানে বলছিল যে তাদের অনেক সিকিউরিটি রেগুলেশন রয়েছে, যার ফলে তাকে সে তল্লাশি করার অনুমতি দিতে পারছে না। উলরিকের সম্পূর্ণ সন্দেহ গিয়ে ওঠে এরিকের বাবা জার্গেনের উপর। পরবর্তীতে উলরিক জার্গেনের ঠিকানার মধ্যে পৌঁছে যায় এবং সেখানে সে কিছু তল্লাশি করে, যার ফলে সেখান থেকে বেরিয়ে আসে ড্রাগসের প্যাকেট, যা ছিল খুবই সন্দেহজনক। পরবর্তীতে উলরিক যখন জার্গেনকে জিজ্ঞাসাবাদ করে, সেখানে সে এটা খোলাসা করে যে সে এবং তার ছেলে মিলে স্কুলের মধ্যে ড্রাগস বিক্রি করত। সে সেখানে আরও বলছিল যে এরিক তার বাইক কেনার জন্য টাকা জমাচ্ছিল, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হয়নি। উইন্ডেনের সেই জঙ্গলের মধ্যেই আমরা ফ্রান্সিসকা এবং ম্যাগনাসকে দেখতে পাই, যেখানে ম্যাগনাস ফ্রান্সিসকাকে ধমকি দিচ্ছিল যে সে সেই রাতে উইন্ডেন কেভের ভিতর কেন এসেছিল এবং সর্বপ্রথমই সে সেখানে উপস্থিত ছিল এবং তার হাতে ড্রাগস ছিল। মূলত ম্যাগনাসের সন্দেহ হচ্ছিল ফ্রান্সিসকার ওপর। সেখানে ফ্রান্সিসকা তাকে এটা বলছিল যে সেই স্কুলের মধ্যেই তাদের সবার কথা শুনে ফেলেছিল, যার কারণে সে প্ল্যান করেছিল যে সে তাদের সবার আগেই সেখানে উপস্থিত থাকবে। অন্যদিকে পুরো শহরেই মিকেলের জন্য খুবই দুশ্চিন্তায় ছিল। তার সাথে সাথে আমাদেরকে এরিককে দেখানো হয়, যে কিনা একটা চেয়ারে বসেছিল এবং তার চোখগুলো সম্পূর্ণরূপে ঢাকা ছিল। তার সামনে থাকা টিভির মধ্যে এবার আর কোনো গান চলছিল না
এবার সেখানে একটা সায়েন্সের প্রোগ্রাম চলছিল। টিভিতে সেই সায়েন্টিস্ট যে কিনা ব্ল্যাক হোল এবং ওয়ার্ম হোলের ব্যাপারে ডিসকাস করছিল। অন্যদিকে আমরা পিটারকে দেখতে পাই, যে কিনা তার গাড়ির মধ্যে বসেছিল এবং রেডিওর মধ্যে সমস্ত বাচ্চাদের নিখোঁজ হওয়ার কথা বলা হচ্ছিল। কিন্তু সেখানে পিটার কান্না করছিল। এখানে প্রশ্ন হচ্ছে এটাই, পিটার এখানে কি এমনই বা করেছে যার কারণে সে কান্না করছে? দেখে এমনটাই মনে হচ্ছে যে বাচ্চাদের নিখোঁজ হওয়ার পেছনে তার সামান্যটুকু অবদান হলেও রয়েছে। অন্যদিকে জ্যানা নিলসেন তার ঘরের মধ্যে ফিরে এসেছে। সে তার হাজব্যান্ডের কাছে প্রশ্ন করছিল যে এই রাতে মিকেল গায়েব হয়েছিল, আপনি কোথায় ছিলেন? সে বলছিল সে রাতে কিছু জিনিসপত্র কেনার জন্য বাইরে গিয়েছিল, কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে ট্রন্টে নিলসেনের কাপড়ের মধ্যে রক্ত লেগে আছে এবং সেও জ্যানার কাছ থেকে কিছু না কিছু একটা লুকাচ্ছে, যা এখনও আমাদেরকে জানানো হয়নি। মার্থাকে আমরা অনেকটা ডিপ্রেসড অবস্থায় দেখতে পাই। অন্যদিকে আমরা জোনাসকে দেখতে পারছি তার মায়ের সাথে। সে তার মায়ের কাছে তার বাবার সম্বন্ধে জানার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা ক্যাথরিনা এবং উলরিককে একসাথে দেখতে পাই। তাদের ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের দুজনের মাঝের বন্ডিংটা আবার পুনরায় আগের মতো হয়ে যায়। ক্যাথরিনা উলরিককে এটা বলছিল সে যদি মিকেলের ব্যাপারে যে কোনো কিছু জানতে পারে সে যেন তাকে সম্পূর্ণ সত্য কথাটাই বলে, তার কাছ থেকে কোনো কিছু যেন গোপন না করে। এখন রাতের সময় চলছে। উইন্ডেন শহরের মধ্যে সব জায়গায় আলো ব্লিঙ্ক করা শুরু হয়েছে এবং আকাশ থেকে পাখিরা মারা যাওয়া অবস্থায় পড়ছে। দেখে মনে হচ্ছে মরা পাখির বৃষ্টি হচ্ছে। শার্লেট পাখিদের এই অবস্থা দেখে অনেক কনফিউশনে পড়ে যায়। সেখানেই আমরা অন্য একটি ব্যক্তিকে দেখতে পাই যে কিনা একটি ডেড বডিকে মাটির সাথে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে আসছিল। এখানে আমরা ডেড বডিটা কার সেটাও বুঝতে পারি না এবং কে ডেড বডিটা নিয়ে এসেছে তাকেও আমরা চিনতে পারিনি। ঠিক পরবর্তীতেই আমাদেরকে মিকেলকে দেখানো হয়। সে সুস্থভাবেই হঠাৎ করে ঘুম থেকে ওঠে এবং সে নিজেকে উইন্ডেন কেভের বাহিরে খুঁজে পায়। সে সেখান থেকে উঠে তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন রাস্তাটা খুবই নীরব ছিল। যখন সে তার ঘরে গিয়ে পৌঁছায় সে তার ঘরের গেট খোলার চেষ্টা করছিল, কিন্তু তার দ্বারা ঘরটা খোলা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে একটা কম বয়সী ছেলে গেট খোলে এবং সবচেয়ে ধাক্কা লাগার বিষয় তো এটাই, মিকেল সেখানে জানতে পারে যে এই ছেলেটির নাম হচ্ছে উলরিক। মিকেল সেখানে খুবই চিন্তায় পড়ে যায়। মিকেল সেই ছেলেটাকে বলছিল যে সেই এই বাড়িতে থাকে এবং এই ঘরটা আমার, কিন্তু উলরিক সেখান থেকে তাকে তাড়িয়ে দেয় এবং মিকেল সেখানে একটা মেয়েকে দেখতে পায় এবং এই মেয়েটি আর কেউই নয়, এটা তার মা ক্যাথরিনা। মিকেল তার মায়ের নাম শুনতে পেয়ে সেখানে অনেকটাই চমকে যায়। পাশে থাকা একটা নিউজ পেপারের মধ্যে মিকেল ডেটটা চেক করে এবং সে যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই ঘটল। সময়কাল ছিল 1886 সাল এবং আজকে হচ্ছে নভেম্বরের 5 তারিখ। কিছু মাস আগেই এখানে শার্নাবেলের দুর্ঘটনা ঘটে গেছে। অ্যান্ড অফ টপিক এখানে বলে রাখা ভালো, শার্নাবেলের যে অ্যাক্সিডেন্টটা এখানে নেওয়া হয়েছে এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে, যা ঘটে গিয়েছিল 1986 সালে। মূলত এই দুর্ঘটনাটা হয়েছিল একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে চুল্লি বিস্ফোরণের কারণে। এই বিস্ফোরণের কারণে সেই এরিয়াতে একটা ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে পড়ে, যার কারণে সেখানে থাকা ম্যাক্সিমাম মানুষজনই মারা যাচ্ছিল। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা যখন মিকেলকে দেখতে পেয়েছিলাম 1986 সালে টাইম ট্রাভেল করে এখানে এসেছিল, তখন সেখানে লোকজনের সংখ্যা খুবই কম ছিল। অ্যান্ড এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো মূলত এখানে সেকেন্ড এপিসোডের মধ্যে আমরা দেখতে পাই যে আসলে মিকেলের কোনো ক্ষতি হয়নি, সে বরং সময়ের পেছনে চলে গেছে। কিন্তু এরপর কি হবে, এরপরে যা হতে চলেছে তা আপনাদের ভিউয়ার্সদের চিন্তাধারার বাইরে। তো আপনারা যদি ডার্ক সিরিজের এক্সপ্লেনেশন নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে বেশি আপনার ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও তখনই আসবে যখন আপনারা আমার এই ভিডিওটার মধ্যে 50 লাইকস কমপ্লিট করে দিবেন। তো আপনাদের কাছে 50 লাইকসের একটা এইম রাখলাম, শীঘ্রই কমপ্লিট করে দেন, তাহলেই দেখা হচ্ছে ডার্ক সিজন 1 এর এপিসোড 3 নিয়ে।